মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। আজকের সেটের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই মন দিয়ে দেখো। একে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8টি প্রশ্ন, 8 নম্বর। একের 1 নম্বর, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলে জামাটির ক্রয় মূল্য কত? দেখো, চিন্তা করো, 100 টাকার জিনিসে যদি তোমার 10 টাকা ক্ষতি হয়, মানে ক্ষতি যদি হয়, তাহলে সেটার মূল্য কত হবে? 100 মাইনাস 10 সমান সমান বলতে পারি 90, রাইট? তাহলে দেখো, 90 টাকার জিনিসের দাম অ্যাকচুয়ালি ছিল কত? 100, অর্থাৎ 90 টাকার জিনিসের দাম কত হবে? 100 টাকা, রাইট? বুঝতে পারছো তো? তাহলে 1 টাকার জিনিসের দাম কত হবে? অবশ্যই আমি বলবো যে 100 ডিভাইডেড বাই 90। কিন্তু এখানে 360 টাকার জিনিস, অর্থাৎ 360 লিখবো। এখানে কি লিখবো বলো তো? 360 টাকার জিনিসের দাম আমরা বের করবো। তাহলে এখানে দেখো 360 গুণ লিখবো, চলো এখানটাই করি আমি। তাহলে লিখবো 360, লিখবো হচ্ছে 100 ডিভাইডেড বাই লিখবো কি 90, 0 কাটলাম। দেখো 4 নং হচ্ছে কত? 36, অর্থাৎ আমাদের থাকছে 4 মাল্টিপাল 100 গুণ করলে কত হয়? 400, রাইট? এই 400ই কিন্তু আমাদের হবে অ্যান্সার। দেখো অপশনে কত আছে? বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট, অর্থাৎ 400 টাকা হবে এই ক্ষেত্রে। তাহলে প্রথমত কী করলাম? 100 টাকার জিনিসের 10% ক্ষতির পর কত হবে? 90 টাকা দাম হবে। তাহলে 90 টাকা জিনিসের দাম অ্যাকচুয়ালি কত? 100 টাকা হওয়া দরকার, কিন্তু 90 টাকা বিক্রি করে ফেলেছি। 90 টাকার জিনিসের দাম হলো 100, 1 টাকার জিনিস কত? বই কি হবে? 100 বাই 90, 360 টাকার জিনিসের দাম কী করবো? এই জায়গায় দেখো ক্যালকুলেশন করলাম, কাটাকাটি করে আমাদের কত আসছে? 400। তাহলে বি নাম্বার অপশন 400 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো অ্যান্সার মিলাই দেখো, 400 টাকাই আছে। নেক্সট, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। দেখো তুমি চিন্তা করো, আয়তলেখ মানে কি? ধরো এই একটা গ্রাফ শিট যদি আমি নেই, তাহলে আমি কি করব? প্রথমে দেখো এই একটা গ্রাফ শিট নিলাম, তাহলে এর মধ্যে আমি কিছু ছবি আঁকবো। এরকম দেখো, এই যে এরকম যে ছবিগুলো আছে, এটাকে ধরলাম সাপোজ ওয়াই অ্যাক্সিস, দ্যাটস কল ওয়াই অ্যাক্সিস। তো দেখো এই বরাবর, অর্থাৎ আমরা বলতে পারি যে শ্রেণী বরাবর বাড়ছে, তাহলে আমাদের শ্রেণী বরাবর কি বাড়ছে? দৈর্ঘ্য বাড়ছে। কি বাড়ছে? দৈর্ঘ্য বাড়ছে। শ্রেণী বরাবর দৈর্ঘ্য বাড়ছে, অর্থাৎ অপশন নাম্বার আমরা বলতে পারি যে ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট, অর্থাৎ শ্রেণী বরাবর যেহেতু বাড়ছে, তার জন্য অ্যান্সার হবে শ্রেণী বরাবর দৈর্ঘ্য বাড়ছে। অ্যান্সার দেখো তাই আছে, শ্রেণী দৈর্ঘ্য। নেক্সট, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা কত বের করতে হবে? একদম ইজি একটা ম্যাথামেটিক্স। কত আছে দেখো? মধ্যবিন্দু 10, লিখে দাও 10। এবার দেখো এই যে 6 যেটা আছে, 6টা কি বলতো? শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল লেন্থ কত? 6। তাহলে পরে বলতে পারি যে হাফ লেন্থ কত? 6/2 ডিভাইডেড করলে কত হচ্ছে? 3। বুঝতে পারছো? তাহলে 10-এর সাথে একবার আমি 3 বিয়োগ করবো। দেখো 3 বিয়োগ করলে কত আসবে? 7। আরেকটা কী হবে দেখো? উচ্চ সীমা কী হবে? দুটো প্রসেসই শিখাই রাখি, যেটা পরীক্ষায় কাজে লাগে, যেটা তোমাদের হেল্প হয়। দেখো 10 আর 3 কত? 13, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ সীমা। ওকে, এটা হচ্ছে কি নিম্ন, মানে ছোটো মানটা। আমাদের প্রশ্নে কী চেয়েছে দেখো? নিম্ন সীমা চেয়েছে। আমাদের কত বেরোলো? 7। আমরা বলতে পারি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? চিন্তা করো, এই যদি আমি একটা বৃত্ত অঙ্কন, সাপোজ এই একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, বলছে তার কেন্দ্রের স্থানাঙ্ক এটা কি আছে? 0,0 আছে, তাই তো? 0,0 আছে এক্ষেত্রে, 0,0। আচ্ছা হলো, বলছে যে বৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দুর মান কত বলছে? 3,4, অর্থাৎ এই জায়গায় একটা বিন্দু আছে 3,4। তাহলে চিন্তা করো, এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, রাইট? পয়েন্ট চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, অর্থাৎ এই লেন্থটা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের ডিস্টেন্সের ফর্মুলা কী ছিল? x2 - x1 স্কোয়ার প্লাস y2 - 1 স্কোয়ার, এটাই তো এই দৈর্ঘ্যটা। তুমি এটাকে x1 এর জায়গায় x2 বসাতে পারো, যেহেতু স্কোয়ার ফর্ম চেঞ্জ করা যেতে পারে। তাহলে ab ইকুয়ালিটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে চিন্তা করলে আমাদের কী আছে? দেখো 3 - 0 স্কোয়ার প্লাস লিখবো কি বলতো? 4 - 0 স্কোয়ার। তাহলে এখানে লিখি বাকিটা, হ্যাঁ? রুট আবার দেখো আসবে কি 3 স্কোয়ার প্লাস আসবে 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে লিখি বাকিটা, হ্যাঁ? তাহলে দেখো এখানে আসবে কি 3 3 9 আর 4 4 আসছে 16। তাহলে এই পার্টটা, অর্থাৎ 16 পার্টটা যে এসছে, আমরা চলো এখানে করি, যেহেতু আমাদের জায়গার শর্ট আছে। তাহলে দেখো আমাদের কি আসছে? 9 আর 16 কত হচ্ছে? 25। তাহলে বের করলে কি আসে? প্লাস মাইনাস 5। কেন? 25 মানে কি বলো? 5 মাল্টিপাল 5, তাই তো? 25 মানে 5 মাল্টিপাল 5, অর্থাৎ রুট আবার ফর্মেশনে দুটো 5-এর গুণফলকে আমরা লিখতে পারি একটা 5। আমাদের বের হচ্ছে +5 বা -5। কিন্তু এখানে বলেছে দূরত্ব সবসময় প্লাস ফর্ম হয়। দূরত্ব কি হয়? প্লাস ফর্ম। দূরত্ব সবসময় প্লাস ফর্ম হয়, অর্থাৎ আমাদের এখানে 5 + 5 অ্যাকসেপ্টেবল। কত নাম্বার? এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো 5 একক হলো ইউনিট, যেটাকে বলি একদম সোজা একটা অঙ্ক। দেখো 5 নম্বর, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:1
11 হলে শতকরা লাভ কত আমাদের বের করতে হবে। ধরো এখানে দেখো ক্রয় মূল্যটা হচ্ছে কি 10 আছে, তাহলে এখানে 10x করে দাও, আর বিক্রয় মূল্য কত হবে দেখো 11 মানে 11x করে দাও। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো 11x মাইনাস 10x বিয়োগ করলে হচ্ছে একটা x। এইটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে লাভ। অর্থাৎ বলতে পারি আমরা যে 10x টাকাতে লিখবো টাকাতে x টাকা লাভ হচ্ছে, রাইট রাইট তো বুঝতে পারছো তো। তাহলে 1 টাকাতে লাভ হবে কত x/10x টাকা লাভ হয়। এবার গল্পটা হচ্ছে শতকরা মানে কি দেখো শতকরা, দেখো শতকরা বলছে, শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে 100, 100তে কত সেটা হচ্ছে শতকরা। তাহলে 100 টাকাতে লাভ হবে কত আমরা কি লিখবো x/10x মাল্টিপল লিখবো হচ্ছে কত এখানে 100 এক্সএস ঘেঁচাং কেটে গেল, এই শূন্য কাটলো, কাটাকাটি করে কি হলো একটা 10 থাকলো, অর্থাৎ 10 টাকা আমাদের লাভ হলো। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, 10 টাকা। বুঝতে পারছো তো। চলো দেখো মিলাই উত্তর, দেখো 10 টাকায় আছে। এরপরে দেখো একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। অ্যান্সার মুখে মুখে করা যেতে পারে। বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, মানে এই ধরো একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করলাম, ঠিক আছে। বলছে বর্গক্ষেত্র অন্তর্লিখিত বলতে এটা একটা বৃত্ত, কালার চেঞ্জ করে দিলে ভালো হয় তাই না। ঠিক আছে চলো প্রথমত আমরা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্ত অঙ্কন করলাম, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবার চিন্তা করো এই যে দু রকমের সিস্টেম হতে পারে, একটা হচ্ছে কি পরিলিখিত, একটা অন্তর্লিখিত। যখন অন্তর্লিখিত হবে তখন কি হবে এই দৈর্ঘ্যটা মেজারমেন্ট করবে, কালার চেঞ্জ করো, কালার চেঞ্জ করছি দেখো এই দৈর্ঘ্যটা মেজারমেন্ট হবে, এই দৈর্ঘ্যটা। তো এই দৈর্ঘ্যটা কি, এটা হচ্ছে বৃত্তের বাহু, এটা সরি এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের বাহু, এটা বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 10, এটাই কিন্তু বৃত্তের ব্যাস হবে, এটাই কিন্তু বৃত্তের ব্যাস হবে। বুঝতে পারছো তো। তো বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি হবে বৃত্তের হবে কি বৃত্তের ব্যাস হবে। বুঝতে পারছো তো। তো বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো দেখো যেটা এটা হবে সেটাই, অর্থাৎ এটা যদি বাহু যদি 10 হয় তাহলে এটাই, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি বৃত্তের ব্যাসও 10 হবে। কনসেপ্ট ক্লিয়ার। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অন্তর্লিখিত বললে কিন্তু তখন আলাদা হতো নিয়ম, এই পরিলিখিত বললে আলাদা নিয়ম হতো। অন্তর্লিখিত 10ই হবে, পরিলিখিত ক্ষেত্রে একটু বড় হবে। নেক্সট 7 নম্বর একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অনেক নিয়ম আছে, চলো আমি একটা অন্য নিয়ম এখনই ভাবছি, ভেবে সেই নিয়মটা দেখি কেমন হয় কি হয় না দেখি। এই ক্ষেত্রে একটা বর্গক্ষেত্রের ছবি সুন্দর করে আঁকি কনসেপ্টের জন্য। আমি নিজেও ট্রাই করছি এখন, কোশ্চেনটা জানি না কেমন হবে। ABCD লিখলাম। আচ্ছা বলছে যে কর্ণের দৈর্ঘ্য মানে এসিটাকে কর্ণ ধরলাম, এসিটা ইজ দ্য কর্ণ 12√2, এসিটা হচ্ছে কি বলতো কর্ণ, এইটা হচ্ছে কর্ণর দৈর্ঘ্য, এটা কত আছে 12√2 আছে। আচ্ছা আমরা জানি যে এই ক্ষেত্রে চিন্তা করতে হবে অতিভুজ, এসিটা কি বলতো অতিভুজ। তো পিথাগোরাসের থিওরামস আমরা কি বলবো যে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ফর্মেশনটা আমরা কল্পনা করি তাহলে অতিভুজ মানে কি অতিভুজ অর্থাৎ এসি ইকুয়ালিটি আমরা বলতে পারি যে √ওভার অফ কি বলবো এবি স্কোয়ার প্লাস বলবো যে বিসি স্কোয়ার। আচ্ছা লিখলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে এবি আর এসি কিন্তু এবি এখানে লিখি এবি আর এসি কিন্তু সমান হবে, এসি না এক্ষেত্রে কী হবে বিসিটা কিন্তু সমান হচ্ছে। কেন? কারণটা হচ্ছে বাহু কিন্তু সবগুলোই সমান হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু ইকুয়াল হয় না, ইকুয়াল হয়। তো আমরা ইকুয়াল লিখতে পারি। সেক্ষেত্রে লিখতে পারি 2 অফ এবি স্কোয়ার, রাইট। তাহলে এইটাকে যদি আমরা উঠাই দিই তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে দেখো এখানে লিখি 2 অফ এবি স্কোয়ার, এটাকে যদি আমরা উঠাই দিই তাহলে এইদিকে এসি লিখছে। তো এই পার্টটাকে উঠাই দিলে কী হবে দেখো পাচ্ছি আমরা যে 2 এবি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি যে √ওভারটা কী হয়ে যাবে বলো তো এদিকে আসলে স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ার লিখবো, এসির স্কোয়ার লিখবো। তাহলে এসি মানে কি আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে এসির মান কত 12√2, তাহলে 12√2 আমরা লিখলাম, এর স্কোয়ার লিখবো। আচ্ছা জায়গা হচ্ছে না তাহলে মুছে দেই সব। 2 অফ এবি কস্ট কি বলছে যে এসি স্কোয়ার, তো এসি স্কোয়ার মানে কি আসছে আমাদের 12√2 এর স্কোয়ার। তাহলে 12 12 144 গুণ হবে 2, 144 গুণে কত হচ্ছে। আচ্ছা 2 কেন করবো আমি ডাইরেক্ট কেটে দিতে পারি এখানে। তো এই 2টা এখানে আসলে নিচে চলে আসবে 2, এই 2 কাটাকাটি গেলো তাহলে শুধু একটা 12 থাকছে, অর্থাৎ না একটা 144 থাকছে, তো অবশ্যই এটা স্কোয়ার ফর্মে ছিল স্কোয়ার ফর্মে। অর্থাৎ এবি কস্ট হচ্ছে √ওভার 12 গুণ 12, কাটাকাটি করবো আমরা এখান থেকে, এখানে একটা 12 বেরোবে, অর্থাৎ এবি সমান সমান এলো আমাদের 12। কোশ্চেনটা কী চাইছে আমি তো সেটাও শুনি নাই। কোশ্চেনে চাইছে যে ক্ষেত্রফল কত, তাহলে স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল এখানে করি। হ্যাঁ ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো বাহু স্কোয়ার, তাই তো বাহু স্কোয়ার বলতে 12 স্কোয়ার, 12 মানে 12 গুণ 12, 12 12 144 হচ্ছে, অর্থাৎ 144 বর্গ সেমি হবে কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। তাই আছে কি হ্যাঁ 144 বর্গ সেমি আছে। হ্যাঁ এই প্রশ্নগুলো আমি
ভালো করে লক্ষ্যও করিনি। চলো মন দিয়ে আমরা সলভ করি, যা করব ডাইরেক্ট সলভ করব, হলে হলো, না হলে বলবো পারছি না। চলো দেখো 8 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো 8 নম্বর প্রশ্নতে আছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। এটা তো বলতে পারি 5 রুট ইজ দ্য অ্যান্সার হবে, এটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটা করতে পারি। আচ্ছা চলো ছবিটা বুঝি কীভাবে ছবিটা হয়। দেখো এই হচ্ছে একটা বৃত্ত, তো বলছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত, তাহলে এর মধ্যে হচ্ছে কি সেই বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, বুঝতে পারছো তো। দেখো পরিলিখিত মানে বিষয়টা কীরকম একটু আগে কিন্তু আমরা সলভ করলাম। পরিলিখিত মানে যে কোনো একটা আয়তক্ষেত্র চিন্তা করো বা একটা বর্গক্ষেত্র, যদি এরকম একটা বর্গক্ষেত্র হয় তাহলে তার বাইরের দিকে যে ছবিটা বৃত্তের সেটা হচ্ছে কি পরিলিখিত হবে। আর এক্ষেত্রে বড় হয়, সেই বড়োর মেজারমেন্টটা কি হয় √2 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি কোশ্চেনে এ থাকতো তাহলে আমাদের এই √2 হতো, যদি কোশ্চেনে বি থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো কি b√2। যদি সাপোজ যদি থাকতো 10 তাহলে কী হতো বলো তো 10 √2 হতো, যদি থাকতো ধরো সাপোজ 7 তাহলে 7 √2 হতো, বুঝতে পারছো তো। যদি ধরো থাকতো 7 মানে 7 √2, যদি থাকতো 5 তাহলে কী হতো 5 √2 হতো, অর্থাৎ √2 দিয়ে গুণ করতে হবে পরিলিখিতকে। তার মানে এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ফরমেশন দিচ্ছে, অর্থাৎ এ নাম্বার রাইট অ্যান্সার, উত্তর মিলাই হ্যাঁ এ নাম্বারই আছে, দেখো 5 √2 সেমি। এরপরে দেখো পরের প্রশ্ন আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 2 × 4 নাম্বার। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, ঘড়িটির ক্রয় মূল্য কত হবে। দেখো এক্ষেত্রে যা লাভ তাই ক্ষতি, যদিও কোশ্চেনটা 4 নাম্বার 5 নম্বরের প্রশ্ন কিন্তু শর্ট করে দেওয়া হলো। তো দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হবে যে ধরি যে একটি ঘড়ির ক্রয় মূল্য x টাকা ছিল, তো 370 টাকায় ঘড়ি বিক্রি করায় লাভ হয় কত 370 - x। এবার কথা হচ্ছে কেন হবে, দেখো আমি 370 টাকা বিক্রি করছি, আমি কিনছি কত x টাকা দিয়ে, তাহলে 370 থেকে আমার এক্সট্রা বিয়োগ করতে হবে, তো বিয়োগটা করে দিলাম এখানে। আর 310 দেখো 210 টাকা ঘড়ি বিক্রি করে লাভ হয়, এখানে x - 210 হবে এক্ষেত্রে, কারণ আমার x টাকাতে কেনা 210 টাকাতে বিক্রি করছি, তাহলে আমার লস হবে, সেই লসটা আমি এক্ষেত্রেই করলাম। এবার বলছে ভাইস ভার্সা দুটো ইকুয়াল, কেন যে টাকা লাভ হবে সেই টাকায় লস, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা কী হবে সমান হবে। তো দেখো এখানে আমরা তাই লিখলাম এই যে সমান চিহ্ন দিয়ে, বুঝতে পারছো তো। এরপরে দেখো কী করবো, x0কে একদিকে নিয়ে যাবো, চলো x0কে একদিকে নিয়ে যাই, এই এক্সটাকে এদিকে চলে আসলে কী হবে x মাইনাসটা এই মাইনাসটা এদিকে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই দেখো এখানে প্লাস ফর্মেশন হলো, তাহলে x আর x কটা x দুটো x লিখলাম। আর এই যে 210 এদিকে চলে গেলে কী হবে, দেখো 210 প্লাস ফর্মেশন হলো, কেন এখানে মাইনাস ছিল, মাইনাস জন্য এখানে কী হলো প্লাস হয়ে গেল, বুঝতে পারছো তো। আচ্ছা এরপরে দেখো এই যে 370 আর 200 যোগ করলে এবারে 580 হচ্ছে, 580 এখানকার দুইটাকে এদিকে নিয়ে যাবো, ওই তাহলে কত আসছে দেখো কাটাকাটি করলে আসছে কত আমাদের 290, অর্থাৎ x এর মান আমাদের আসছে 290। দিস ইজ দ্য অ্যান্সার, এটাই হচ্ছে 290 টাকা, বাস কমপ্লিট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 2 চল বিশিষ্ট সমীকরণ অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করো। 3x + 2y = 6, 2x - 3y = 17। সোজা অঙ্ক দেখো 3x + 2y = 6 আর 2x - 3y = 17 আছে। 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে পর আমরা কী পাবো 9x + 6y = 18, আর এদিকে 4x - 6y = 34। একদম সোজা অঙ্ক। দেখো y কেটে যাবে, তাই তো, কারণ সিমিলার পার্ট, দেখো এটা একটা সিমিলার পার্ট কেটে গেল, তাহলে আমাদের 4 আর এদিকে থাকছে 9 যোগ করলে 13 হয়, 13x = 52। দেখো এদিকে এই 13টাকে এদিকে নিয়ে যাবো কী হবে 52/13 হবে, কাটাকাটি করলে 4 × 3 = 52, 4 চলে আসলো, অর্থাৎ x এর মান বেরোলো আমাদের 4। কোনো ডাউট নেই। 1 নং সমীকরণে দেখো x এর মান বসে পাই, এই যে 1 নম্বর যে সমীকরণ আছে সেখানে x এর জায়গায় x এর মান বসাবো, তাহলে 3 × 4 = 12, কেন x এর মান 4 আসছে তার জন্য 4 বসালাম, 3 × 4 = 12 হলো, এখানে 2y হলো। দেখো এরপর 2y = 6 - 12 হয়ে গেল, তাহলে x 2y এর মান আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে কত -6, বুঝতে পারছো তো। দেখো তাই লিখলাম, তাহলে আমাদের যদি এই যে পার্টটা আছে দেখো এখানে আমি বলবো যে এই পার্টটা দেখো যে 2y = কত আছে -6, তাহলে y = কী হবে -6/2, কাটাকাটি করলে 3 × 2 = 6, অর্থাৎ y এর মান আমাদের দাঁড়াচ্ছে 3 - 3, বাস দেখো -3 এখানে অ্যান্সারটা হয়ে গেল, অর্থাৎ এটাই আমার নির্ণয় অ্যান্সার। চলো পরের প্রশ্ন যাচ্ছি। দেখো বলছে যে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাটাটি কতটা দৈর্ঘ্য ঘুরবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলবো ঘড়িটির মিনিটের কাটার দৈর্ঘ্য 7 সেমি বলে দিচ্ছে, লিখলাম তো r = 7 সেমি। কেন এই দেখো ঘড়ি যদি আঁকি তাহলে এখান থেকে এটা যেটা আছে সেটাই কিন্তু মিনিটের কাটাটা, তাই না, মিনিটের কাটাকে টিক 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 এভাবে ঘুরতে থাকে, তাই না, আর ঘন্টার কাটাটাও এভাবে ঘুরতে থাকে, আর সেকেন্ডের কাটাটাও একই রকম। তো দেখো 15 মিনিটে কাটা, তুমি 15 মিনিটে কাটা, তুমি চিন্তা করো যদি একটা কোয়াড্রেন্ট চিন্তা করো, তাহলে দেখো এই যে আমি ঘড়িটাকে 4টি টুকরা ভাগ করলাম, তাহলে এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য তো 15 মিনিট, এটাও 15 মিনিট, এটাও 15 মিনিট, এটাও 15 মিনিট। অনেকে বলে কঠিন অঙ্ক, কোনো কঠিন নয়, 4টি কোয়াড্রেন্ট যোগ করো দেখো 60 মিনিট হয়ে গেল, বাহ বিন্দাস বুঝলাম। তাহলে একটা দেখো এরকম যদি ছবি আঁকি, এটা 4টি কোয়াড্রেন্ট, টোটাল মান কত 360, 360 ডিগ্রি একটা বৃত্ত করার ক্ষেত্রে ক্লাস এই লিখেছিলাম। তো 360 ডিগ্রিকে কয়টা কোয়াড্রেন্ট, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টি কোয়াড্রেন্টে ভাগ করবো, অর্থাৎ 360কে আমি কী করবো 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে কত 90 ডিগ্রি আসছে, অর্থাৎ এক একটা কোয়াড্রেন্ট আমি 90 ডিগ্রি করে পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার তো।
এবার ব্যাপার হচ্ছে দাদা 4 দিয়ে কোথায় ভাগ হয়েছে, দেখো এটাকে 4 দিয়ে ভাগ করেছে। টোটালটা কি, টোটাল পরিধি কত, সূত্র কি বলে 2πr, সেই 2πrকে কয় দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো, 15 মিনিট মানে কিন্তু 4 চলে আসছে 1/4। এবার কিছুই না, ওই পায়ের মান 22/7 বসাবো, তো 22/7 বসালাম। এবার উপর নিচে 7 7 কাটলো, কারণ আর এর মানও 7, এই 7 কাটলো ঘেঁচাং। আর এদিকে দেখো 4কে কাটবো 2 দিয়ে, এই যে 2 কাটলো, এই জায়গায় 2 আছে, এই 2 22 দিয়ে কাটলো 11 হয়ে গেল, অর্থাৎ 11 সেমি। তো 15 মিনিটে কাটাটি 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। দিস ইজ দ্য অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বলছি কি একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এটাও সোজা একটা প্রশ্ন। দেখো এর বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ আর মিটার ধরলাম, ব্যাসার্ধ 2r মিটার, অবশ্যই ব্যাস যদি এখানে ব্যাস হবে, দেখো ব্যাস হবে 2r, কারণ আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2rটা কী হবে, তার ব্যাসার্ধ হবে, তো 2r এখানে লেখা হলো। আর পরিধি কী হবে, 2πr হবে, এটা আমরা সূত্রতে জানি। এবার দেখো একটি বৃত্তাকার ভেতরে যেটা আছে সেটা আর হলো, আর যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে ব্যাসটা কত হবে, 2r হবে, একই ফর্মেশনে, তো পরিধি হবে 2πr, ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করলাম। এবার দেখো আমাদের বলা আছে যে পথ চওড়াটা কত, দেখো r - r, অর্থাৎ টোটাল বড়টা ছবি আঁকি তাহলে বুঝবো ভালো। দেখো এটা হচ্ছে বৃত্তটা, বলছে যে এর ভিতরে আর একটা বৃত্ত আছে, এই যে আর একটা বৃত্ত আছে, কালার চেঞ্জ করলে বুঝবো ভালো না, কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখো আর একটা বৃত্ত আছে, বলছে যে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, দেখো টোটালটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এখান থেকে এইটুকুর যে মানটা আছে, এই যে মানটা কালার চেঞ্জ করলে বুঝবো। দেখো এইটুকু কালার চেঞ্জ করলাম, এটা হচ্ছে ছোটো হাতের আর, এটা হচ্ছে ছোটো হাতের আর। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল আর থেকে ছোটো হাতের আর, অর্থাৎ এরকম দুটো বৃত্ত যদি হয় তাহলে কি এই যে মাঝখানে যে চওড়া, এই যেটা মিছিমিছি করে দিলাম, এই অংশটাই হচ্ছে কি বলতো r - r, বাস এটাই বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে দেখো 5 মিটার প্রশ্ন দেওয়া আছে, লিখলাম। এবার দেখো তাহলে এই আরটা মানে এই আরটা এদিকে চলে যাবে, তাহলে আমাদের কী হবে, দেখো এই মাইনাস আছে এখানে, এই মাইনাসটা এদিকে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাই তো? তো প্লাস এখানে করলাম, তাহলে 5 + r হলো। এবার এই যে পার্টটা অর্থাৎ এই রেশিওটা কিন্তু 20:19 আমাদের দেওয়া আছে, বুঝতে পারছো? এবার কিছুই না, 2πr/রেশিও মানে দেখো a:b মানে কি বলতে পারি যে a/b লিখতে পারি, ঠিক কিনা? তো এখানেও তাই লিখবো 2πr ছোটো হাতের 2πr, তাহলে এটা কাটে দিলাম, কাটে দিলে পরে উপরে থাকছে ছোটো বড় হাতের আর, নিচে থাকছে ছোটো হাতের আর, এই = 20/19। তাহলে এখানে দেখো এই পার্টটার সাথে এই পার্টের গুণ হবে, আর এই পার্টের সাথে এই পার্টের গুণ হবে, তাহলে 20 × ছোটো হাতের আর, 19 × ছোটো হাতের বড় হাতের আর। তো এখান থেকে দেখো এই যে আর এর মানটা তো আমরা পেলাম, আমি 5 + r মান বসাই দিলাম, তারপর বাকিটা কিছু না, আর ছোটো হাতের আরটাকে একদিকে নিয়ে গেলাম, তাহলে 20 - 19 আর হলো, তাহলে 20 - r 20r = 95 আসছে, কারণ 95 এখানে আছে, তাহলে বড় আর = 5 + ছোটো আর। এবার 95 সাথে 5 যোগ করে দিলে কত হচ্ছে 100, এখানে অ্যান্সার কত হবে 100। কনসেপ্ট ক্লিয়ার? 100 মিটার হয়ে গেল। চলো পরের প্রশ্ন যাচ্ছি। দেখো বলছে যে সিরাজের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার, বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত হিসাব করতে হবে। যেখানে √2 এর মান কত আছে 1.414, বা তোমাদের যদি না দেওয়া থাকে তাহলে 22/7 করবে। হ্যাঁ, দেখো সিরাজের বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, সিরাজের বর্গাকার বাগানের কি বলছে যে ক্ষেত্রফল x² হবে। তো রাস্তাসহ সিরাজের বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার ধরলাম, রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল x² হবে, ঠিক। রাস্তাসহ সিরাজের বর্গাকার বাগানের ক্ষেত্রফল x + 5² বর্গমিটার হবে, কারণ স্কোয়ার হয়। তো এই যে দেখো x + 5² মানে x² = 165। তো এর সূত্র অনুসারে ভাবো x + 5 এর যে স্কোয়ার আছে a + b স্কোয়ার সূত্র ভাঙলে কী হবে, x² হবে +10x + 25 - x² হবে। তো এক্সগুলোকে একদিকে নিয়ে চলে যাও, বাস দেখো এখানকার x * x কেটে গেল, তো 10x = কত আসছে আমাদের, কাটাকাটি করলে পারে 165 - 20 = 140। এখান থেকে দেখো 10x = 140, তো x = 14। সিরাজের বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য হবে 14 মিটার, ক্ষেত্রফল হবে কত 14 × 14, তাই তো স্কোয়ার হলো তাই হয় 196 বর্গমিটার হচ্ছে। সিরাজের বর্গাকার বাগানের কর্ণ হবে 14 √2 মিটার, এবং কর্ণের দৈর্ঘ্য হবে কত, দেখো 14 ইন্টু বলছি কি যে 1.41, কারণ এক্ষেত্রে √2 মান তো বলে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কি আসো 19.769 মিটার। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। খুবই দুঃখের ব্যাপার, তাই না? এতগুলো ডিম যদি নষ্ট করে তাহলে তো প্রবলেম। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তো লাভ বা ক্ষতি দেখো ছিল বিক্রি, প্রতিটি টাকা বলছে কি প্রতি টাকা দরে 150টি ডিমের মোট দাম ক্রয় মূল্যটা কত হবে, দেখো 150 × 5 750 টাকা। পচা ও ফাটা ডিম বাদে ভালো ডিমের সংখ্যা 150 - কি বলবো যে 7 + 8টা, একটা নষ্ট বেরিয়েছে, তাহলে টোটাল 135টা। এবারে 135টা ডিম যদি আমি 6 টাকা করে বিক্রি করি, যাই হোক নিয়ামত চাচা বিক্রি করবেন, বিক্রি করলে কত হচ্ছে দেখো 810 টাকা হলো। ডিম বিক্রি করে লাভ হয় কত 810 মানে 750, বা 810 টাকা হয়েছে বিক্রি, 750 টাকা কিনছে, বিক্রি করে 60 টাকা হয়ে গেল। বাহ, দারুণ তো! ডিম খারাপ হওয়া সত্ত্বেও ভাঙা সত্ত্বেও কিন্তু 60 টাকা লাভ হয়ে গেল। আচ্ছা, শতকরা লাভ হলো কত, দেখো এক্ষেত্রে আমরা বের করবো 100 টাকায় কত, বাস গল্প শেষ।
60/750 গুণ 100, কাটাকাটি করার পর দেখো 2 × 4 অর্থাৎ 8%। নিয়ম হচ্ছে 8% লাভ হতো। ভাবো যদি দিনগুলো খারাপ না হতো তাহলে কিন্তু আরও লাভ বেশি হতো, তাই কি না? তাই মন দিয়ে কেয়ারফুলি জিনিসগুলোকে আনতে হবে। দেখো আমাদের পাড়ার একটি পাথর পরিধি 440 সেমি, ওই পাথর চারধারে সমান্তরাল একটি পাথরের পাড় আছে। যদি বেস সেমির পাথর পরিধি 616 সেমি হয়, তো পাথরের পাড় কতটা চওড়া হবে? পাথর পরিধি অ্যান্সার লিখবে দেখো 8 সেমি, পরিধি 2πr সেমি, পাথরের পাড় সহ পাথর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, পরিধি হবে 2πr। এর মানে কি বুঝলাম না কিছু, চলো বুঝে নেই। এই হচ্ছে একটা কুয়া আছে, কুয়ার চার সাইডে এরকম কি বলছে যে একটা পাথর দিলাম, তার মানে এই একটা কুয়া আছে, কুয়ার চার দিকে এরকম আর একটা আমি দিলাম। এই দেখো এই যে পাটটা আছে এটাই হচ্ছে তার ইয়ে। চলো আরও ভালো করে ছবি আঁকি। এই হচ্ছে ইয়ে, আর এই যে বরাবর এই যে এটা হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে পাথর কি বলতো। আবার বুঝি, এই যে পাটটা আছে এটাই হচ্ছে ওই যে চওড়া কি একটা পাট দিতে বলছে না, এটা হচ্ছে সেই পাথর চওড়া পাটটা। হ্যাঁ, এটা হচ্ছে দিস ওয়ান গেল। তো 2πr - 2πr 616 - 440, 2πr কমন নিলে কত হবে? আর মাইনাস ছোট হাতের আর মাইনাস আর। এদিকে দেখো যে এই যে 2πr যেটা আছে ওইদিকে চলে গেলে কি হবে? দেখো পাই মানে কি চিন্তা করো, পাই মানে হচ্ছে কি 22/7, রাইট? তো দেখো 22/7 তো এই সাইডে ছিল, তো এই পার্টটা যদি এদিকে যায় তাহলে কী হবে? 7 সংখ্যাটা উপরে যাবে, 7 সংখ্যা উপরে গেল, আর পাইটা নিচে আসলো, আর এখানে 2 কাটাকাটি করার পর সব কিছু কাটা করে দেবো 4 × 7 আসছে, অর্থাৎ টোটালটা কত আছে? 4 × 7 = 28। তো আর মাইনাস 4 = 28 সেমি, পাথরের পার চওড়া হবে 28 সেমি। ব্যাস অ্যান্সার শেষ। নিচের প্রশ্নের উত্তর দাও, 4 নাম্বার আছে। মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। বয়স রোগীর সংখ্যা, তো বয়স লিখবো কি? বয়স বছরে 10 থেকে 20। তবে মোট রোগীর সংখ্যা 80 জন। কর্মযোগী পরিসংখ্যা হবে কত? 300। আর এদিকে দেখো আমাদের কত আসছে, কেন 300 আসলো? আচ্ছা, এই টোটালটার সামেশনটা কিন্তু 300। কোন সামেশনটা বলো তো? সামেশন বলতে যোগফল, এই টোটালটার যোগফলটা কত? 300। দেখো তাই লিখলাম 300। এবার পরেরটাতে কী করবো? খালি বিয়োগ করতে থাকবো, 220, 180, 130। এই দেখো টোটাল কন্ডিশনটা এখানেই দেখানো হলো। এই দেখো টোটাল কন্ডিশন কীভাবে এই সিস্টেমটা আসছে। তারপর হচ্ছে এই সংখ্যাটা কোথা থেকে এলো দাদা? দেখো চলো দেখে নাও কোশ্চেনে। দেখো দাদা এইগুলোই আছে, এইগুলোই লিখবা, রোগীর সংখ্যা যা আছে তাই লিখবা এখানে। আর টোটালটার মার্কিং সংখ্যা, টোটালটাকে যোগ করবে 300। কোথায় আছে 300? যেখানে 300 দেওয়া আছে, 300 থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, বিয়োগ করে 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 বিয়োগ ফলগুলো এই পাশে লিখবা। দেখো তাই লেখা হচ্ছে, এই যে বিয়োগ ফলগুলো এখানে লিখে 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 এটা পাস। আর তুমি অন্য সিস্টেমে করতে পারো, এখান থেকে সবগুলোকে যোগ করতে 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 উপরের দিকে ওঠো, তাও হবে। দেখো এখানে 20, তারপরে দেখো 20, আর এই দেখো এই পার্ট কালার চেঞ্জ করি না, ভালো হবে, বুঝতে সুবিধা হবে। দেখো 20 আর 40 যোগ করলে 60 হয়ে গেল। এবার দেখো চিন্তা করো, এই যে 60 সংখ্যাটা এলো, 60-এর সঙ্গে তুমি এই 70 যোগ করো, 130 হয়ে যাবে। 130-এর সাথে আবার তুমি 50 যোগ করো, 180 হয়ে যাবে। 180-এর সাথে 40 যোগ করো, দেখো 220 আসবে। 220-এর সাথে 80 যোগ করো, দেখো 300। দেখো আলটিমেটলি 300ই আসছে। তুমি যে সিস্টেমে যাও না কেন এটাই আসবে। চলো এরকম আসবে আমাদের অ্যান্সার। নেক্সট নিচে দেখো অ্যান্সারটা দেখলাম। নিচে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি চতুর্ভুজ এবিসিডি আঁকো, ঠিক আছে? আঁকবা, যার বিসি 4.5 সেমি, সিডি 3 সেমি, কর্ণ বিডি 6 সেমি এবং এডিবি 45 ডিগ্রি, এবিসি 75 ডিগ্রি। এখন এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করো, যার একটি কোণ 60 ডিগ্রি। এখানে প্যাটার্নটা ফলো করো, প্রসেস জানলে এমনি সলভ করতে পারবে। অবশ্যই সম্পাদ্য অর্থাৎ ছবি আঁকাগুলো ভারতে প্র্যাকটিস করো, যেটাকে জিওমেট্রির সম্পাদ্য বলবো। দেখো তারপর আরেকটা প্রশ্ন, এবিসি অঙ্কন করো, যার এবি 6 সেমি, বিসি 9 সেমি, এবিসি 55 ডিগ্রি, এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি, বাহুর দৈর্ঘ্য অর্ধেক। যাই হোক হলো। এরপরে দেখো বলছে জাকির একটি সম্ভব ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবি, বিসি, সিএ বাহু তিনটির মধ্যবিন্দু তিনি যথাক্রমে PQ1 প্রমাণ করি যে PQ1 একটি সম্ভব ত্রিভুজ। বাস এই দেখো একটা এক্সট্রা উপপাদ্য। 3 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সো ডো নট মিস দিস ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এক্সট্রা উপপাদ্য হিসাবে। তারপর চলো চলে আসছি নেক্সট প্রশ্নতে। নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রমাণ করো ত্রিভুজ এবং কোনো সামুদ্রিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আমার কাছে অবশ্যই প্র্যাকটিস করবে, তোমাদের বইয়ের অ্যান্সার দেখো। ওকে নেক্সট, এবিসি এর এডি মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিএসসি বাহুকে এ বিন্দুতে ছেদ করছে, প্রমাণ করো যে এই যে দেখো এফ ইকুয়ালস টু 1/3 এসি। ওয়ান অফ দ্য মোস্ট সম্পাদ্য না, এটা উপপাদ্য। সো ডো নট মিস করবা না, অবশ্যই প্র্যাকটিস করে যাবা। ওকে চলো আমাদের সেট প্রায় সলভের দিকে। ওকে মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা, সময় একদম নষ্ট করো না। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।